নমস্কার সকল বন্ধুদের, দিদি ভাইদের। আশা করি সকলে ভালো আছে। আমি ঠিক আছি। তো গতকাল আমি ট্রাস্টের অফিসে গেছিলাম সকাল সকাল। ওখানে মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। আমার সাথে আমার বন্ধু সুনীল, ও বহু বছরের আমার, মানে আজ থেকে 2004 সাল থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। আমরা একটা IRD এর ট্রেনিংয়ে দেখা হয়েছিল, সেই থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। সুনীল, তো ও গেছিলো। আমি ভাবলাম যে, আর ও এখন রিসেন্ট মানে এখনও ভেটেরিনারি মেডিসিনের সাপ্লায়ার। সো ও খুব মানে আমারই মতন মানুষ, অনেকটা সোজা সাদাসিধে মানুষ। তো ও ও হচ্ছে আমার পার্টনার ছিল, মানে আমরা যে ট্রাস্ট ফর্ম করেছি। আর ছিল সুফলদা, আপনারা হয়তো জানেন না। সুফলদা তার সাথে আমার বহু বছরের পরিচয়। সেও নিজের লাইফটাকে পুরো ডগ ক্যাটদের জন্যে, অ্যানিমালদের জন্য ডেডিকেট করে দিয়েছে। তো সুফলদা ছিলেন। তো আমরা তিনজনে এই ট্রাস্টটা ফর্ম করেছি। কালকে রেজিস্ট্রি হয়েছে, 10 দিন বাদে আমরা ডিডটা পাবো। তারপরে প্যান কার্ড পাবো, তারপর দর্পণ পাবো, অনেক কিছু ধীরে 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 সব হবে। সো ফার্স্ট যে স্টেপটা, এটা বিশাল বড় স্টেপ। এত মাস ধরে চেষ্টা করার পরে অ্যাট লাস্ট আমি এটা ফেব্রুয়ারি মাসে এন্ডের দিকে করতে পেরেছি। এটা থ্যাঙ্কফুল টু গড, যে আমার এটা ছোট্টবেলার একটা স্বপ্ন। বহু ছোটোবেলা থেকে এই স্বপ্ন দেখেছি যে আমি একটা এনজিও করবো, একটা অ্যানিম্যাল হসপিটাল করবো। তো হসপিটাল থেকে তো এখন আমি অনেক দূরে, বাট ট্রাস্টটা অ্যাটলিস্ট হয়েছে, অ্যাটলিস্ট এটার জন্য আমি খুব হ্যাপি। সো কালকে প্রায় সারাদিন সেখানেই চলে গেছে, ভীষণ ক্লান্তিতে ছিলাম কালকে সারাদিন। তো আজকে একটা বলার মতন বলতে, আজকে নর্মালি কৃষ্ণেন্দু যেমন এসছে, কাজ করেছে, ওর মধ্যেই হচ্ছে ও খুব ছটফটে মানুষ। হ্যাঁ, মানে ছটপট ছটপট করে। আমি বলছি তুমি একটু ধীর স্থির হও, ঠান্ডা হও, কাজ করো, ধীরে সুস্থে করো। অত ছটফট, ধীরে সুস্থে মানে ঘুমিয়েই পড়ো না সেটা নয়, কিন্তু আবার বেশি ছটফটও করো না, একটা ব্যালেন্সে আর কি চল। লাইফ মানেই ব্যালেন্স আমাদের। তো ওকে আমি চেষ্টা করছি, তো হচ্ছে এটা ভালো, মানে আমার ভাইয়ের মতন আমি ওকে বানিয়েছি। আশা করছি ও টিকবে। এটাই ভগবানের কাছে আপনারা প্রে করুন যে এই লোকটি যেন টিকে যায়। ও গাড়ি চালাতে জানে না, এটা একটা বড় সমস্যা। ও না বাইক জানে, ও না গাড়ি জানে। তাই আমি ভাবছি একটা ড্রাইভার, এমনিও একটা জাস্ট এমনিভাবে বলবো যে রোজ সকালে এসে একবার গাড়িটা একটু ঘুরিয়ে দেবে, আর কৃষ্ণেন্দু পাশে বসে থাকবে। ও যদি দেখে দেখে একটু মানে চালাতে পারে, বলতে কি ও গাড়ি একটু সামান্য একটু এগোতে পেছোতে এইটুকুই পারে, খুব ভালো পারে না। কিন্তু ওর মানে একদম জানে না, জিরো আমার মতন তা নয়। মানে ধরুন ওরা হচ্ছে 5% কি 10% জানে, বাকিটা ওকে শেখাতে হয়। তো আমি বলেছি যে ড্রাইভার যদি রাখি তুমি শিখবে ধীরে ধীরে, বললো হ্যাঁ শিখবো। তো আমার ভয়ও লাগছে, গাড়িটা আমার ঠুকে ঠুকে দিলে আমার তো যাবে, আমার তো এমনি অবস্থা খারাপ। তো এই আর কি, ভয়ে ভয়ে যাই হোক, দেখা যাক কি হয়। ওটা এখনই করবো না, আমি ভাবছি এসে যদি আমি ফিরে আসি তারপর। তো এই হলো, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আজকে সকালবেলা আমি দেখতে পাই হঠাৎ করে বাইরে বেরিয়ে যে একটা কুকুর, প্রচণ্ড ঘেউ একটা কুকুর, দূর থেকে ওই পাশ থেকে ওই দিকে রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। তো আমিও দেখেছি গায়ে ওর একটাও লোম নেই, মানে পুরো মেঞ্জ যে হয় ডগদের, সেই মেঞ্জ হয়েছে ওর। মেঞ্জ হচ্ছে এমন একটা যে গায়ে পোকা থাকে যেটা দেখা যায় না, পুরো চামড়াগুলো না পুরো একদম ই ফাটা ফাটা মতো হয়ে একদম পুরো শক্ত হয়ে যায়, এটাকে মেঞ্জ বলে। এতে কুকুর মারা যায়। এটা অ্যাকচুয়ালি হয় এক ধরনের পোকা থেকে হয়। তো দু রকমের মেঞ্জও হয়, ডেমোড্যাকটিক আর একটা কী জানি একটা হয়, দুটো রকমের পোকা হয়। এগুলো মাইক্রোস্কোপিক পোকা, এগুলো খালি চোখে দেখা যায় না। মানুষ বাইরে থেকে ভাববে এটা স্কিনের প্রবলেম, অ্যাকচুয়ালি এটা এক ধরনের পোকা থেকে এইটা হয়, এটাকে বলে মেঞ্জ। তো আমি দূর থেকে দেখেই বুঝে গেছি যে ওকে কোন ওষুধটা দিতে হবে। আমার কাছে সেই ওষুধটা ছিল, আমি দৌড়ে ঘরে চলে এসেছি। আর ওদেরকে দেওয়ার নিয়ম হচ্ছে মাংসের টুকরোর মধ্যে ওষুধ ভরে, বা বিস্কুট মাংস দিয়ে মাখিয়ে তার মধ্যে ওষুধ ভরে। তো আমি সেটাই করতে গেছি, কিন্তু এসে আমি ওষুধটা আর খুঁজে পাচ্ছি না ঘরে, কোথায় যে রেখেছি ওষুধটা খুঁজে পাচ্ছি না। তো আমি তাড়াতাড়ি করে একটা জাস্ট মাংসের টুকরো নিয়ে ছুটেছি, ততক্ষণে ও ওই দিকে অনেকটা দূর চলে গেছে। আমি সে দৌড়ে দৌড়ে গিয়ে ওকে মাংসটা খাইয়েছি, কপ করে খেয়ে নিয়েছে।
এবার খেয়ে আমি ভাবছিলাম ওইদিকে গোপালদা আছে, গোপালদাকে বলবো যে আপনি একটু বিস্কুট দিয়ে ওকে আটকে রাখুন, আমি ততক্ষণ ওষুধটা খুঁজে দেখি, এসে এনে খাইয়ে দেবো। একটা ওষুধ সপ্তাহে একটা করে ওষুধ খাওয়ালেই এটার কাজ হয়ে যায়, অনেকটা কাজ হয়ে যায়, মানে ধরুন অন্তত 80% কাজ হয়ে যায়। তো কিন্তু গোপালদা ছিল না। আজ সকালে কোথাও গেছিল গোপালদা, গোপালদা ছিল না। এবারে আমি তো আর কিছু করতে পারিনি, আমি বাড়িতে এসে গেছি। এসে তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তাও প্রায় 15 থেকে 20 মিনিট খুঁজেছি, খুঁজে ওষুধটা পেয়েছি। পেয়ে নিয়ে যতক্ষণে গেছি ওকে আর দেখতে পাইনি। আমি অনেকটা ওইদিকে বাজার টাজার অনেকক্ষণ খুঁজলাম টুজলাম, ওকে আর দেখতে পাইনি। এবার আমার খুব মন মারা যে কুকুরটার ঘাও ছিল, গায়ের মধ্যে একটা জায়গায় গর্তও ছিল। তো আমি খুব কষ্ট লেগেছে যে আমি যদি এই ওষুধটা খাওয়াতে পারতাম, অ্যাটলিস্ট ওই ওষুধে ওর ঘাটাও শুকিয়ে যেত, প্লাস মেঞ্জেরও কাজ হতো, মানে দুটো একসাথে কাজ হতো। ভীষণ ভালো ওষুধটা। কিন্তু হ্যাঁ, একটু প্রিকশন নিয়ে খাওয়াতে হয়, বেশি দিলে ওভারডোজ হলে মুশকিল আছে। সব ওষুধেই যা হয় আর কি, কিছু নিয়ম মেনে করতে হয়, এটাও তাই। কিন্তু এর জন্য এই ওষুধটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো পেলাম না দেখে আমার খুব মন মরা, ভীষণ নিজের ওপর রাগ হলো। ওষুধটা আমি এত দেরিতে কেন পেলাম, আমার মনে থাকে না ওষুধটা কোথায় রেখেছি। নিজেকে নিজে প্রচুর বকাবকি করলাম, রাগারাগি নিজের ওপরেই হচ্ছিল রাগ, যে আমি ওষুধটা যদি ঠিক জায়গায় গুছিয়ে রাখতাম তাহলে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম। তো এইসব ভাবতে ভাবতে যাই হোক, তারপর তো সারাদিন কেটে গেছে। হঠাৎ সন্ধেবেলা আমি সন্ধ্যা পুজো দিচ্ছি, সন্ধ্যা পুজো দিয়ে আমি দোতলায়, আমার সন্ধ্যা পুজো নিচের দিকে তাকিয়ে দেখি কুকুরটা আমার ঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে আমার দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। মানে আমি না পুরো অবাক। হ্যাঁ, আর ওই আমার যে কৃষ্ণেন্দু, ওকেও আমি সকালে বলেছিলাম যে ও তখন মানে আমার কুকুরদের খাওয়াচ্ছিল, ও দেখতে পাইনি ওকে, আমি দেখে ছোটাছুটি করেছি। আর ওকে বলারও আমি টাইম পাইনি যে একটা কুকুর এসছে, এসে বলার আগে কুকুর তো চলে যাবে, সেই জন্য আমি ওকে বলতে পারিনি। পরে বলেছি যে আমি ওই কুকুরটাকে আর পেলাম না। তো ও উপর থেকে তখন, আজকেও সেই সময় উপরে কুকুর আমার কুকুর খাওয়াচ্ছিল, ছাদ থেকে ও দেখতে পেয়েছে, ও ছুটে এসছে। আর আমি এখান দিয়ে বেরিয়েছি দোতলা থেকে, মানে আমি সন্ধ্যাটা রেখে, আমি ধূপকাঠি রেখে আমি ছুটে নেমে এসেছি। বলছি এই কুকুরটা, আমি হ্যাঁ কুকুরটা, শিগগিরই তুমি আসো, ভাত নিয়ে আসো, আর আমি ওষুধটা নিয়ে আগে যাই। আমি ওষুধটা আমার রেডিই ছিল, আজকে একদম পুরো ওষুধটা ওকে দিলাম প্রথমে, ও তারপরে ভাত মাখিয়ে আবার নিয়ে এলো, দুজনে মিলে ওকে খাওয়ালাম, পেট ভরে খেলো কুকুরটা। ও চাইছিল কুকুরটাকে আমি ঘরে নিয়ে আসি, কারণ আমার বাইরের কুকুরগুলো ওকে অ্যাটাক করবে। বাইরে আমার 2-3টে কুকুর আছে। তো আমি বললাম যে না, মেঞ্জ কিন্তু ছোঁয়াচে। অনেক আগে আমি মেঞ্জের কুকুর এনেছি আমার বাড়িতে, আমি সুস্থও করেছি। কিন্তু মেঞ্জ কিন্তু মানে ওই পোকাগুলো দেখা যায় না, মাইক্রোস্কোপিক পোকা। ওকে ধরুন আমি ঘরে কোথাও একটা রাখলাম, স্নান করলাম, আমার বাড়িতে এতগুলো কুকুর আছে, এদের গায়েও হয়ে যেতে পারে। সেই কারণে মেঞ্জের ডগ আমি ঘরে ঢোকাতে চাই না। আউট হাউস যদি আমার কিছু একটা বাইরের দিকে কোনো ঘরটর থাকতো তাহলে এটা পসিবল ছিল, কিন্তু এই অবস্থায় আমি ঘরে ওকে আনাটা রিস্কি হয়ে যায়, মানে আমার কুকুরদের রিস্কি হয়ে যায়। তো আমি বললাম যে আমার বিশ্বাস, ও যখন এসেছে, ও বুঝতে পেরেছে এই বাড়ি থেকে খাবার দেওয়া হবে, ওষুধ দেওয়া হবে, এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ও আবার আসবে। এই বিশ্বাস নিয়ে আমি ওকে বললাম যে তুমি ওকে যেতে দাও, ও ঠিক আসবে, আমি ওকে খাবার দেবো, ওষুধ দেবো, ঠিক দেবো, তুমি দেখো। আমি জানি না, ভগবানকে ডাকছি তাই যেন হয়। আর এই ওষুধটা সামনের সপ্তাহে আরেকটা দিলেও হবে। এর মাঝে যদি ও আসে, এই কৃষ্ণেন্দু তো জানাই রইল, ও খাবার দিয়ে দেবে। হ্যাঁ, তবে এটা যেন মানে ভগবানকে প্রে করি যেন ও দেখতেটা পায়। কারণ অনেক সময় কি আমরা ঘরের ভেতরে থাকি, বাইরে হয়তো ও বসে রইলে আমরা দেখতে পেলাম না, সেইটা হলে খুব বাজে হবে। তো এই আর কি। কিন্তু এটা আপনারা বলুন যে এটা খুব অদ্ভুত না? বাটলার কেসটাও ঠিক এই রকম, যে আমি ভগবানকে ডেকেছিলাম যে বাটলা ফিরে আসুক। বাটলা আমার এই এলাকার কুকুর না, এই বেড়াল নয়, স্টিল বাটলা ফিরে এসেছি। এই কুকুরটাও তাই, এই কুকুরটাকে আমি এই এলাকায় দেখিনি, আমার এলাকার কুকুর নয়। আমি ওকে যখন খাবারটা দিয়েছি তখন ও অনেক দূরও চলে গেছিল, স্টিল ও এসে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি মনে করি যে ভগবান আছেন, আমি বিশ্বাস করি, এবং আমরা যদি মনে প্রাণে তাকে ডাকি তিনি বোধহয় আমাদের কথা শোনেন। যদি আমার পার্সোনাল লাইফে উনি শোনেননি আমার কথা, সেটাও সত্যি,
কিন্তু যাই হোক, এই ব্যাপারগুলোতে ভগবান শুনে, হয়তো ভগবান চায় আমি যেটা করি সেটাই ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, হয়তো বা তাই, জানি না। তো আমার এই ঘটনাটি মানে খুব অদ্ভুত লেগেছে, যে আমি তো ভেবেছিলাম কুকুরটা কোথায় চলে গেছে। ইভেন আমি আজকে বিকেলবেলা অবধি একজন আমাকে খবর দিল যে অমুক, আমি অনেককে বলে রেখেছিলাম যে কুকুরটাকে দেখতে পেলে আমাকে জানাবে, আমার কার্ড দিয়ে রেখেছিলাম অনেকজনকে। তো গেছিলাম, একজন ডেকেছে বলে ওখানে মনে হয় কুকুরটা আছে, গিয়ে দেখি না ওখানে অন্য কুকুর, ওই কুকুরটা ছিল না। সো লাস্টে কুকুরটা আমার বাড়ির সামনে এসেই বসে রয়েছে, এটা খুব মানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, এই আর কি বলবো। যাই হোক, এটা কি এক্সপ্লেন করবেন আপনারাই বলুন। আর একজন হচ্ছে যে আপনারা আমাকে অনেক কিছু বলেছেন, হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে কাকলিদি, আপনি বলেছেন যে শুধু ঠাকুর দেবতার নাম করলেই হবে, সময় উপযোগী পড়াশুনো করতে হবে। আমার মতে ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, আমার মতে না, অ্যাকচুয়ালি গুরুকুলটা কিন্তু ঠাকুর দেবতার জন্য নয়, এটা মন্দির নয় যে শুধু ঠাকুর দেবতাকে ডাকবে। ওখানে কিন্তু বেদ উপনিষদ পড়ানো হয়, এবং তার সাথে সাথে এখনকার যে সায়েন্স, ম্যাথস যা যা আছে সেগুলো কিন্তু সবই পড়ানো হয়, ইংলিশ বাংলা সবই, মানে বাংলা নয়, ইংলিশ হিন্দি সবই পড়ানো হয়। তো এবার কথা হচ্ছে যে যুগের উপযোগী চিরকালই আমাদের বেদ উপনিষদ ছিল, আছে, থাকবে। হ্যাঁ, আমরা সংস্কৃত জানি না, বুঝি না, অনেকে ট্রান্সলেশন করেছে, অনেক ভুলভাল করেছে, সেই জন্য হয়তো অনেক ভুলভাল আমরা বুঝেছি, অনেক কিছু হয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে। অ্যাকচুয়ালি নালন্দা বিশ্ববিদ্যালয় যখন আমাদের দেশে ছিল, বেদ উপনিষদ ওখানে পড়ানো হতো, এত সাবজেক্টসের পড়ানো হতো ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, সেইগুলো সেই সময় কোথাও কোনো বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে ছিল না। যখন সুশ্রুত সার্জারি করেছে তখন সারা পৃথিবীতে কোথাও সার্জারি হতো না। আমাদের হনুমান চালিসাতে দেখবেন একটা লাইন আছে, যুগ শাস্ত্র যোজন পর ভানু লিও তাহি মধুর ফলে জানু। তো এটা কিন্তু পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স মাপা হচ্ছে, যুগ সহস্র যোজন যোজন পর ভানু, ভানু মানে সূর্য। হ্যাঁ, সেই পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স লেখা ছিল আজ থেকে 5000 বছর আগে হনুমান চালিসাতে। তো আমাদের পড়াশুনো না চিরকাল সময় উপযোগী ছিল। এই যে কুম্ভ মেলা 14 বছরে একবার, মানে বৃহস্পতি গ্রহ সারা মানে আমাদের 14 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে, আমাদের সেদিন কুম্ভ মেলা হয়। তো এগুলো আমাদের বছরে, আমাদের দেশে যুগ যুগ ধরে চলে এসেছে। আমাদের দেশে সূর্য ঘড়ি তৈরি হয়েছে, যে সূর্যের ছায়ার সাথে সাথে সেই ঘড়িগুলো ছিল, হ্যাঁ, যখন এই ইলেকট্রনিক্স বা ঘড়ি ছিল না সেই সময়। তো আমাদের দেশে এক একটা মন্দির, এক একটা আর্কিটেকচার, এক একটা কিছু বুঝে, মানে বুঝিয়ে দেয়, একটা একটা রক কেটে ইলোরা কৈলাস মন্দির তৈরি হয়েছে। তো কিভাবে এগুলো হয়েছে কেউ জানে না, মানে এতটাই সায়েন্টিফিক ছিল যখন সারা বিশ্বর লোকেরা জানতো না। তো আমাদের পড়াশুনো চিরকালই সময় উপযোগী ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, তো আমরা আমাদের সংস্কৃত না জেনে আমরা এগুলো থেকে অনেক দূরে চলে গেছি। আজকে আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা শুধু একটা জিনিস চিন্তা করবেন, যে এই যে আমরা টাই, বেল্ট, জুতো, মোজা পরে স্কুলে যাই, হ্যাঁ, আমরা এই 40 ডিগ্রি টেম্পারেচারে মোজার গন্ধ কেন করি? একটু একটু চিন্তা করবেন। এগুলো কারা এনেছিল আমাদের দেশে? ব্রিটিশরা এনেছিল। তাদের দেশে বরফ পড়ে তাই বলে তারা জুতো মোজা পরতো, বুট জুতো মোজা এসব পরতো। আমরা আমাদেরকে টাই বেল্ট পরে কেন এগুলো করাতো? আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, হাই হ্যালো এইসব, বা সেন্ট স্টিফেন, সেন্ট জেভিয়ার্স এইসব স্কুল কেন, কোথা থেকে এলো আমাদের দেশে? কি বানাতে চাইলো ওরা আমাদেরকে দিয়ে, আমাদের বাচ্চাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে শুধু চাকর বানাতে চেয়েছিল, ওরা চাকরি করাতে চেয়েছিল, লিডার বানাতে কিন্তু ওরা আমাদের চায়নি। সেই হিসেবে ওরা সিলেবাস তৈরি করেছিল, আজকেও আমরা ওদেরই সিলেবাস পড়ে যাচ্ছি, এবং এখন আমরা চাকর হয়েই রয়েছি, আমরা একটা চাকরিরই চেষ্টা করে যাচ্ছি, আমরা কিন্তু লিডার হচ্ছি না। আর যদি আপনি বেদ, উপনিষদ, ভগবদ্গীতা এগুলো পড়েন না, তাহলে কিন্তু লিডার হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন সনাতন ধর্ম সম্পর্কে। লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় আমাদের বইগুলো পড়লে।
আর ওই সেন্টে যত পরবেন আর বুট জুতো মোজা পরে শুধু ব্রিটিশদের তাবেদারিই করা যায়, এর বাইরে কিছু করা যাবে না, যেটা এখনও আমরা করে চলেছি। ব্রিটিশরা তো চলে গেছে, কিন্তু আমাদের মেন্টালিটিটা এখনও গোলামিরই রয়ে গেছে। আমরা এখনও ওদের গোলামিই করে চলেছি। আমরা নিজেদের কোনো কিছু আমাদের পছন্দ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশের কোনো কিছু আমাদের ভালো লাগে না। গায়ের রং, মানুষ, কালচার, ধর্ম, স্বভাব, মানে এভরিথিং আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা বিদেশেদের ফলো করব। আমাদের মেন্টালিটিটা ওই জায়গাটাতেই রয়ে গেছে। নিজস্বতা যদি না থাকে না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। তো এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং যখন আমি এটা ফিল করেছি যে আমরা এই চাকরি থেকে বেরিয়ে এসে নিজস্ব কিছু করতে হবে, এন্টারপ্রেনিয়রশিপ করতে হবে, লিডারশিপ কোয়ালিটি আনতে হবে, তখন আমাদের কিন্তু এই বইগুলো, আমাদের যে বইগুলো সেগুলো পড়তে হবে। নইলে ব্রিটিশদের ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর পড়ে ওদেরকেই ফলো করব। ওরা কবে আমাদেরকে একটু স্বীকৃতি দেবে? আমাদের দেশে কিন্তু বহু সায়েন্টিস্ট ব্রিটিশদের স্বীকৃতি পায়নি বলেও এগোতে পারেনি। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ এতই প্রতিভাবান ছিলেন যে তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। এবং রবীন্দ্রনাথের গানে আপনি ভগবদ্গীতাই পাবেন। আপনারা যদি রবীন্দ্রনাথের গান, কবিতা পড়েন, আপনার প্রত্যেকটা লাইনে ভগবদ্গীতার মানে কি বলবো, ছায়া দেখতে পাবেন। রবীন্দ্রনাথ হচ্ছে নদী, তো ভগবদ্গীতা মহাসমুদ্র। তো এই যে ফিলোসফি আমাদের ভগবদ্গীতার, আমাদের লাইফ কী করে চালাতে হয় তার ম্যানুয়াল, এটা কখনো সময়ের উপযোগী মানে অনুপযোগী হতেই পারে না, হয়ইনি। মানে শ্রীকৃষ্ণের বাণী আগেও সময় উপযোগী ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। আর আমার মেয়ে গুরুকুলে যারা পড়ে তারা কিন্তু সারাক্ষণ ঠাকুরের নাম নেয় না, তারা পড়াশুনোই করে। হ্যাঁ, এবং সেই পড়াশুনোটা হয়, একটা কথা একবার অনেক দিন আগে একজন বলেছিলেন যে ধর্ম বড় না কর্ম বড়। কথা এটাতে উত্তরে কি আছে, একজন বলেছে, আমি সেই গুরুদেবের নাম নিচ্ছি না, আমি তাকে মানি, আপনারা হয়তো শুনে থাকবেন, আমি এটা বিশ্বাস করি যে ধর্ম বড় না কর্ম বড়। তাকে জিজ্ঞেস করেছিল, বলেছিলেন উনি যে কর্ম তো সবাই করে, একটা চোরও কর্ম করে, একটা ডাকাতও কর্ম করে, একজন রিসার্চার সায়েন্টিস্ট সেও কর্ম করছে, একজন সৈনিক সেও কর্ম করছে, একজন প্রেসিডেন্টও কর্ম করছে, আবার একজন কসাইও কর্ম করছে। কর্ম তো সবাই করছে, কিন্তু যে কর্মের সাথে ধর্ম যুক্ত নেই সেই কর্মের কোনো দাম নেই। এটা আপনারা খেয়াল করে দেখবেন যে চাকরি তো সবাই করছে, কিন্তু কজন তার সমাজের প্রতি দায়িত্ব, তার পরিবার, বাবা মা বা মানে যাদের কমজোর মানুষ, হ্যাঁ, পরিবারে বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ, তাদের প্রতি খেয়াল রাখছে। বা ধরুন সমাজের কোনো অনাথ বাচ্চা, কোনো মানে অসৎ ছেলে মেয়ে বা এরকম যারা অসহায়, তাদেরকে কজন খেয়াল রাখছে। এইখানে কিন্তু অ্যাকচুয়াল মানুষ চেনা যায়। তো মানুষ চিনতে গেলে যাদের সব কিছু আছে তাদের পাশে তো সবাই থাকবে, কিন্তু যার কিছু নেই তার পাশে গিয়ে যারা দাঁড়াতে পারছে তাদেরকে অ্যাকচুয়াল মানুষ বলা হয়। তার জন্য নিজের জায়গাটা স্ট্রং না করলে সে অন্যজনের পাশে দাঁড়াবে কী করে? কাজেই এইটাকেই বলে অ্যাকচুয়ালি সফল মানুষ। হ্যাঁ, তো সেই জায়গাটা তৈরি করতে গেলে আপনাকে ধর্মযুক্ত কর্ম করতে হবে, এই মানসিকতা থাকতে হবে। শুধু কর্ম করলে হবে না, আবার শুধু ধর্ম করলেও হবে না, শুধু ভগবানের নাম নিলাম, কোনো কাজ করলাম না, তা করলে হবে না। প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু সেটা ধর্মের পথে থেকে করতে হবে। এই পথটা যদি আমরা, ধর্ম মানেই যে আমাদের একটা শেখাতে হবে যে ধর্ম ভাত দেয় না, হ্যানা ত্যানা, এইটা কিন্তু ভুল। হ্যাঁ, ধর্ম ভাত দেয় যদি আমরা সেই ধর্মের পথে চলে কর্ম করি, তো তবেই ধর্ম ভাত দেয়, কর্মও ভাত দেয়। তো এইগুলোকে আমাদের কিছু কারেকশান করার এখন বোধহয় সময় এসে গেছে। কারণ অনেক তো আমরা করলাম, অনেক করাপশান করলাম শুধু কর্ম করে ব্রিটিশদের এই সেন্ট স্কুল, কনভেন্ট স্কুলে পড়ে টড়ে। এবার বোধহয় একটু আমাদের সংস্কৃতিতে ফিরে আসার একটা সময় এসছে, এবং আমাদের সংস্কৃতি ব্রিটিশদের রাজত্বের অনেক আগে থেকে অনেক রিচ ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, হ্যাঁ, মানে
নিজেরাই নিজেদের কে সাপোর্ট করি না। হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের দেশে দেখবেন রাজারা হেরে গেছে, নিজেদের লোকদের থেকেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। তো এই জায়গাগুলোতেই হয়েছে, ওই যে ধর্মের পথে চলে সব গণ্ডগোল হয়ে গেছে, পুরো দেশের গণ্ডগোল হয়ে গেছে, এক একটা জাতির গণ্ডগোল হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম মানুষ প্রচুর আছে যারা নিজেদের দেশ কালচারকে পছন্দ। সিম্পলভাবে আপনি ভাবেন না যে আমরা যখন একটা দেশি এই যে কুকুর চিন্টুদের মতন এই যে ধরনের কুকুর রাখি, হ্যাঁ, আমাকে প্রচুর মানুষ বলেছে যে এই সব কুকুর কেন রেখেছো, এগুলো ভালো কুকুর না, একটা ভালো জাতের কুকুর রাখ। আমার তাদের উত্তর ছিল যে আপনাদের জাতটা কি খারাপ, বা আমার নিজের জাত কি খারাপ? মানে ওরা অবাক হয়ে গেছে, মানে কি বলে কুকুরের জাত আবার আমাদের জাত কী করে হয়? তো আমার বক্তব্য ছিল কুকুরটা তো ইন্ডিয়ান জাত, আমিও ইন্ডিয়ান, আপনিও ইন্ডিয়ান, তাহলে কি করে বলছেন এর জাতটা খারাপ? হ্যাঁ, কারা আমাদের মাথার মধ্যে এগুলো ঢুকিয়েছে? আমাদের কোথা থেকে মাথায় এলো যে ওই বিদেশি সাদা সাদা কুকুরগুলোর জাত ভালো, আর আমাদের দেশের এই যে কুকুরগুলো এরা রাস্তায় থাকবে, এরা নেড়ি কুত্তা, এদের জাত খারাপ? বিদেশি কুকুরে অনেকে দেখেছি গু, আমাদের কুকুরের গু খুব ঘেন্না লাগে, নোংরা লাগে, অথচ বিদেশি কুকুরের গু, আচ্ছা গুও কি বিদেশি কুকুরদের আলাদা হয়? ওটা কি ভালো সুগন্ধ বেরোয়? কিন্তু আমাদের মেন্টালিটি, মাইন্ড সেট আপ এমন তৈরি হয়ে গেছে সমাজে আমাদের। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে আমাদের ব্রিটিশরা এখনও কীভাবে আমাদের রুল করছে। আমরা 40 ডিগ্রি টেম্পারেচারে এখনও মোজা পরে গন্ধ হয়ে যায়, তবুও আমরা সেই মোজা পরে স্কুলে যাচ্ছি। ব্রিটিশদের সেই টাই লাগিয়ে যাচ্ছে, আরে বাবা ওদের ঠান্ডার দেশ ছিল, আমাদের গরমের দেশ। এগুলো থেকে এবার বোধহয় বেরোনোর সময় হয়ে গেছে, অনেক তো হলো মানে এই গোলামি। এবার নিজেদের সংস্কৃতিতে একটু ফিরে আসি। হ্যাঁ, আমাদের দেশের টেম্পারেচারে এই বুঝি তো পড়তে লাগে না। হ্যাঁ, সানডেতে আমাদের ছুটি না হলেও চলবে, সানডেতে তো চার্চে যাওয়ার জন্য ওরা ছুটি করত, এখন আমরা কিসের জন্য করি? হ্যাঁ, সবই যে আমি বলছি না ওদের সব কিছু ত্যাগ করতে, আমি সেটা নয়, যেমন আমিও তো টি শার্ট পরে আছি, আমার কথা হচ্ছে যে যেগুলোতে আমি কখনো এক্সট্রিমিস্ট নই। একটা জিনিস আমি বলতে চাই নিজেকে, যে কোনো কিছুতে আমি একটা ব্যালেন্স নিয়ে চলতে পছন্দ করি, কিন্তু যে জিনিসটা খারাপ সেটাকে আমি বলি বাদ দাও। হ্যাঁ, আমার মতে যে এই যে বুট জুতো পরা, টাইপ পরা, কনভেন্ট এডুকেশন, সেন্ট, এগুলোর কী দরকার আছে আমাদের দেশে? আমি যখন নিজের বইগুলো পড়লাম আমাদের যথেষ্ট ভালো, মানে এখানে তো সব বলে যে ব্রিটিশ, আমি এটা অবশ্য শিওর নই, কিন্তু শুনেছি যে ব্রিটিশরা যখন আমাদের দেশ রাজত্ব করেছে তখনই ওদের মধ্যে সব থেকে ওরা বেশি ইনভেনশন করেছে। বলা হয় যে আমাদের দেশের বইগুলোই পড়ে ওরা ইনভেনশন করেছে। এই যে যোগ তো আমাদের দেশে বহু যুগ ধরে ছিল। যোগ হচ্ছে ভগবানের সাথে আমাদের যোগ, মানে এই যে মেডিটেশন করি আমরা, কি করি এটা অ্যাকচুয়ালি? চোখ বন্ধ করে ওম বলি, এটা তো একজন পরমাত্মার সাথে আত্মার মিলন। হ্যাঁ, এবং অদ্বৈত আমাদের ঈশ্বর। তো সেই তাই হচ্ছে যোগ। এইটা যেদিন ব্রিটিশরা যোগা বলে তকমা দিল, সেদিন আমরা সবাই মানতে শুরু করলাম। তার আগে অবধি কিন্তু আমাদের দেশে ছিল সবই। আমি এখনও আমার বাচ্চাদের নিম পাতার জল, শিউলি পাতার রস, এগুলো আমি পছন্দ করি। আয়ুর্বেদিক ওষুধ এগুলো, আমাদের আমলা, আমাদের হলদি, এগুলো আদা, এগুলো প্রত্যেকটা আয়ুর্বেদিক, ভীষণ ভালো আমাদের শরীরের জন্য। এই আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই আমাদের এই আমলা এইগুলো থেকে, মানে শরীরে ইমিউনিটি ভালো করে, এগুলো তো কত পরে জেনেছি। ভাবুন তো আমাদের দেশে কত ভালো ভালো জিনিস রয়েছে যেগুলো আমরা জানিই না। হ্যাঁ, ব্রিটিশরা আমাদের বোঝাবে, তা ইংরেজিতে পেটেন্ট দেবে, তারপর আমরা এই করব। সো এগুলো আমাদের দেশে তো অলরেডি ছিল, আমাদের দেশে নালন্দা বিশ্ববিদ্যালয়তে তো সবাই এসে পড়তো আগে। আমাদের পড়াশুনো যদি সময় উপযোগী না হতো তাহলে তখনকার সময় হিউয়েন সাং এখান থেকে সেখান থেকে কত দেশান্তর থেকে মানুষ আসতো আমাদের এখানে নালন্দাতে পড়তে, নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এখন ধীরে ধীরে আবার আমরা সেই সংস্কৃতির দিকে ফেরত যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক হয়েছে, এই কনভেন্ট, সেন্ট অনেক হয়েছে। হ্যাঁ, তাতে আমাদের দেশ তো অনেক অগ্রগতি যা করার করেছে। এত বছর ধরে আমাদের দেশ গোলাম হয়ে রয়েছে, এখনও গোলাম সবার। এখনও আপনি দেখবেন সব বাচ্চাদের কি টেন্ডেন্সি আছে, আমেরিকায় কী করে চাকরি পেয়ে চলে যাবে। সো টাকা রোজগার, টাকা টাকা টাকা, প্রফিট, চাকরি অ্যান্ড টাকা।
সেই টাকাটাকে কী করে ইউটিলাইজ করবে, সেই টাকাটা কোনো মানব কল্যাণে, দেশের কল্যাণে, দশের কল্যাণে ইউজ করবে, সেটা কিন্তু কারো ভাবনা চিন্তা কজনের আছে। এই অবধি থাক আজকে, কিছু মনে করবেন না, আমি এত কিছু বললাম। একটু চিন্তা করবেন, আমার মতে একটু চিন্তা করে দেখবেন। করি আপনারা আমার খুব খারাপ সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের গুরুকুলে ভগবান নেই হয়, এগুলো কিন্তু একদম ঠিক কথা না। হ্যাঁ, ঈশ্বর এক এবং অদ্বৈত। আমরা ধর্মের পথে চলে কর্ম করলে আমাদের সফলতা অবশ্যই আসবে, এই বিশ্বাসে আমি বিশ্বাসী।